নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক এসআইআর, কত মানুষ বাদ পড়লেন আর নাম না থাকলে কি করবেন। তিনি হুঙ্কার দিয়েছিলেন 1.5 কোটি ঘুষপেটিয়ারা বা রোহিঙ্গাদের খুঁজে ধরে বার করে পাঠিয়ে দেওয়া হবে এই বাংলা থেকে। আর এই বাংলারই এঁটো কাটা খাওয়া মিডিয়ার কি আহ্লাদ সেই কথা শুনে। তারা বুম নিয়ে রোহিঙ্গা ধরতে বের হলেন। আপনি রোহিঙ্গা, আপনি রোহিঙ্গা, আপনি রোহিঙ্গা। কয়েকজন কয়েকটা জায়গাতে ঝাড়ও খেলেন, তাতে কি চ্যানেলের টিআরপি বাড়লো। চ্যানেল কুইজ ঘুরে দিল, বলুন দেখি আমাদের প্রতিনিধি ঠিক কোন চৌমাথার মোড়ে পাবলিকের তাড়া খেয়েছেন। আসলে এই হিসেবগুলো বুঝতে খুব সুবিধে হতো। মানে এই জনগণনার হিসেব, ওনারা যেটাকে ডেমোগ্রাফি ম্যাপ বলে যাচ্ছেন, জনমিতির যে পরিমাপ সেটা বলে যাচ্ছেন। আমাদের প্রধানমন্ত্রী এসে বলে যাচ্ছেন যে ডেমোগ্রাফি নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে। মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথাই বলছেন, কিন্তু বুঝতে খুব সুবিধে হতো যে মিথ্যে কথাটা কতখানি বলছেন যদি জনগণনাটা ঠিক সময় হয়ে থাকতো। মানে যদি 2011-তে হয়েছে, 2021-এ যদি জনগণনা হয়ে থাকতো, এই কথাগুলো বলতেই পারতেন না, বলার কোনো জায়গাতেই থাকতেন না, কারণ ওনাদের সময়ে জনগণনা হয়েছে, এখনো জনগণনা হয়নি। আর ওনারা ঠিক এটার সুযোগ নিয়ে এই ডেমোগ্রাফি নিয়ে যা খুশি তাই বকে যাচ্ছেন, যা খুশি তাই বলে যাচ্ছেন। জনগণনা ঠিক সময় হয়নি তো আমাদের কার্টেসি, আমাদের মোদিজি, উনি আমাদের জনগণনা শেষ 2011-তে হবার কথা, 11 পরে 21-এ হবার কথা, এখনো হয়নি। যে কোনো দেশের 70-80 বছরের একটা সময় ধরে 7-8টা জনগণনার হিসেব পেলে কেবল সংখ্যা নয়, কতজন বেড়েছে, কতজন কমেছে, কতজন মুসলমান, কতজন হিন্দু, কতজন রুরাল, কতজন শহরের আরবান, কেবল সেটা নয়, আরো অনেক কিছু পাওয়া যায়, আরো অনেক ইন্টারেস্টিং সমস্ত তথ্য বেরিয়ে আসে। সবচেয়ে একটা ইন্টারেস্টিং তথ্য হলো সেই দেশ বা সমাজের বৃদ্ধির বেশ কিছু তথ্য বলে দেয় যে দেশটা এখন কোন অবস্থায় আছে, দেশ কি ফুটছে তারুণ্যে, মানে দেশে তরুণদের সংখ্যা বেশি, নাকি দেশ বৃদ্ধ হয়ে গেছে। যেমন জাপান বা চীন, তাদের তারুণ্য ছেড়ে তারা প্রৌঢ়ত্বে কবে ঢুকে পড়েছে, এবং সেটা তাদের চিন্তা বলেই এখন চীন বা জাপানে এখন একটা প্রচার হচ্ছে যে আপনাদের সন্তান বাড়ান, কারণ ওই যে বললাম আয়ু বাড়ছে, অতএব প্রৌঢ় হয়ে যাচ্ছে, অতএব বৃদ্ধ হয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, জনসংখ্যা কমে যাচ্ছে বাড়ার বদলে। আমরাও সেদিকে চলছি। 2011-র গণনা আমাদেরকে বলে দিচ্ছে আমাদের দেশও হৈ হৈ করে এগিয়ে চলেছে বার্ধক্যের দিকে, বিশেষ করে সেই রাজ্যগুলোতে যেখানে জন্মহার বেশ কিছু বছর ধরে বেশ কমেছে, যেরকম বাংলা আছে, কেরালা আছে, দক্ষিণের রাজ্যগুলো আছে। তারুণ্যে ফুটছে বিহার, এখনো তরুণ, তারা ভীষণ তরুণ, দেশের মধ্যে সবচেয়ে তরুণ। 60 বছরের বেশি জনসংখ্যার হার আমাদের দেশে এখন 10.5%। 2036-এর মধ্যে 23 কোটি জনসংখ্যা প্রবীণ হয়ে যাবে। আবার তার মধ্যেও সবচেয়ে বেশিটা হবে কিন্তু এই যাদের দীর্ঘ সময় ধরে যাদের জন্মহার কমিয়ে ফেলেছে যারা। কেন বলছি এই কথা, কেন বলছি, আমি যে আলোচনা তার সঙ্গে এটার সম্পর্ক কি? আসলে বছর 10-15 পরপর যখন ভোটার তালিকার একটা ভালো রকমের ঝাড়াই বাছাই হয়, তখন মৃতদের বাড়ার সম্ভাবনা বেড়েছে এখন অনেকটা। 2002-কে যদি ধ্রুবক মানা হয়, 2002-এর তুলনায় তো সবটাই করা হচ্ছে, তাহলে সেটাকে যদি ধ্রুবক মানা হয়, তাহলে সংখ্যাতত্ত্ব বলছে কম বেশি 8 থেকে 9% ভোটার তো নিশ্চিতভাবে এর মধ্যে মারা গেছেন। এবার প্রত্যেকবারে সাধারণ ঝাড়াই বাছাইয়ে ওই মারা যাওয়াটা সবটা ধরা পড়ে না,
যে সেগুলো কিছু জমে থাকে। তার মধ্যে করোনাকালে মৃত্যুর হার বৃদ্ধির হিসেব এখনো আমাদের হাতেই নেই, কেউ জানি না আমরা কতজন মারা গেছেন, কিভাবে গেছেন। কাজেই ওই মৃত ভোটারের সংখ্যা তো অনেকটা বেড়েছে। খসড়া ভোটার তালিকা বের হবার সময় আমাদের জানানো হলো যে ওই মৃত আর স্থানান্তরিত বা যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না সেই সংখ্যাটা হচ্ছে গিয়ে 58 লক্ষের মতন। 58 লক্ষ। কিছুটা নাড়াঘাটা করে বুঝলাম এটা হলো সেই বার্ধক্যে ঢোকার এক পরিণতি। আজ থেকে 20 বছর পরে মৃত ভোটারের সংখ্যা আরো বেশি হবে, দ্বিগুণ হয়ে যাবে। চমকাবেন না, কারণ প্রবীণ নাগরিকদের জনসংখ্যা সাধারণ নাগরিকদের চেয়ে 3 গুণ গতিতে বাড়ছে। কিন্তু 58 লক্ষের পুরোটাই তো আর মৃত ভোটার নন। যারা মারা গেছে আছেন তার মধ্যে স্থানান্তরিত ভোটার আছেন এরকম ভোটার যাদের খুঁজে পাওয়া যায়নি। এই সংখ্যার ভোটারদের আবার এক অংশ জুড়ে যাবে। ধরুন আমি ছিলাম কলকাতার ভোটার, এখন বীরভূমের ভোটার, কাজেই আমি ওখানে বাদ পড়লেও আবার খসড়া ভোটারের তালিকায় ঢুকে গেছি। আবার ওই 58 লক্ষ স্থানান্তরিত বা না খুঁজে পাওয়া ভোটারদের একটা বড় অংশ আপিলও করেছেন, কম নয়, প্রায় 17 লক্ষ। সেই ভোটারেরা আবার ফিরে আসবেন মূল তালিকাতে, মানে অনেকেই যারা আপিল করছেন তাদের অনেকেই ফিরে আসবেন, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তখন গিয়েছে খুঁজে পাওয়া যায়নি, তারা বলছেন না না আমরা ছিলাম, এই যে আমরা আছি। সেই সংখ্যাও কম নয়। কাজেই 58 লক্ষ আগে বাদ পড়েছে মানেই ওই 58 লক্ষ ধ্রুবক রেখে দেবেন না মাথায়, ওটাকেই ধরে রেখে দেবেন না, ওটা স্থির সংখ্যা নয়। ওটা বাড়বে না নিশ্চয়ই, কিন্তু কমবে অনেকটা। এবং নির্বাচন কমিশনের কর্তারা বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন যে খুব বেশি হলে কিন্তু ওই 40 লক্ষের বেশি হবে না ব্যাপারটা। তাহলে ওদিকে শান্তিকুঞ্জের উনি তো ঘোষণা করেছেন 1.5 কোটিকে ভাগাবেন, 1.5 কোটিকে তাড়াবেন। আখের গুঁড়ে বালি নয়, তো একেবারে কাঁচের গুঁড়ো ঢেলে দেওয়া হয়েছে, ওয়াক্তু। কাজে এবারে এলো লজিক্যাল ডিসক্রিপেন্সি, এলো আগের বার মৃত স্থানান্তরিত না ওই নো ম্যাপিং এর আওতাতে এলো মতুয়ারা, রাজবংশীরা, কলকাতা হাওড়া হুগলি শিল্পাঞ্চলের হিন্দিভাষীরা, আদিবাসীরা। কিন্তু এবারে লজিক্যাল ডিসক্রিপেন্সির বিরাট তালিকা 1.5 কোটির, আর তাতে কাদের সংখ্যাগরিষ্ঠতা? যারা এদেশের সংখ্যালঘু তারা এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মূল টার্গেট। সেটা আগের দিন পুরো হিসেব দিয়েছিলাম। প্রত্যেকটা কেন্দ্রে দেখা যাচ্ছে যে তারাই টার্গেট। এখন সেই ঝাড়াই বাছাই করার পরে শুনানি শেষ, আর প্রাথমিক রিপোর্টে কি পাওয়া যাচ্ছে? অনুপস্থিত, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ পেয়েছিলেন কিন্তু অনুপস্থিত থাকলেন 4,98,000 ভোটার। 4,98,000 ভোটার মানে হচ্ছে 1,43,00,000 মতো নোটিশ পাওয়া মানুষ কিন্তু হাজিরা দিয়েছেন। মানে 1,47,48,00,000 নোটিশ দেওয়া হয়েছিল, 1,43,00,000 মানুষ তার মানে হাজিরা দিয়েছেন। আর তার মধ্যে থেকে 1,63,000 ডকুমেন্ট ঠিক নেই, এটা জানানো হয়েছে, বা অসম্পূর্ণ, ইলেকশন কমিশন জানিয়েছে। তো এরা কি করবেন? যাদের বলেছে যে না আপনাদের ডকুমেন্ট অসম্পূর্ণ, তো এই তালিকায় বাদ থাকবে, এরা কি করবেন? এরা আবার ডকুমেন্ট নিয়ে যাবেন এবং তাদের ডকুমেন্ট দেখতে হবে, মানে অন্তত 3টে আপিলের জায়গা আছে, তারপর আদালত তো আছেই, সে কথায় পরে আসছি। নিশ্চিতভাবে জানুন যারা হাজির হননি তাদেরও এক অংশ আবার দলিল কাগজ নিয়ে হাজিরা দেবেন, কারণ এই পর্যায়ে শুনানি বন্ধ হলেও আপিলের কাজ চলবে। 6 নম্বরের অপশন তো খোলাই আছে অনলাইনে। তাহলে শেষমেশ হিসেবে এটা কত হবে, কতটা বাদ পড়বে? 58 লক্ষ প্লাস 5 লক্ষ মানে 63 লক্ষ। কিন্তু এখানেই তো থেমে থাকবেন। আগেই বলেছি 58 লক্ষের প্রায় 13-14 লক্ষ আপিলে গেছেন, স্থানান্তরিত হয়ে আবার জুড়বেন। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বাদ পড়া লোকজনেরও একটা বড় অংশ ওই তালিকাতে ফিরে আসবেন, কারণ তারাও আপিলে যাচ্ছেন। এবং এখানেই শেষ নয়, ফাইনাল ভোটার লিস্ট বের হবে 28 তারিখে। এটা ভালো করে মাথায় রাখুন, ফাইনাল ভোটার লিস্ট বের হবে 28 তারিখে। ওটাকে ফাইনাল কেন বলা হচ্ছে? একসঙ্গে পশ্চিমবঙ্গের সব ভোটার লিস্টটা বার করা হবে। কিন্তু সেটাই কি ফাইনাল? না। ধরুন কারোর নাম সেখানে বাদ গেছে, নেই আপনার নাম, কোনো অসুবিধে নেই। এর মানে এরকম নয় যে আপনি আর ভোট দিতে পারবেন না, না একেবারেই নয়। প্রথমত এই ভোটার তালিকা বের হলেই যে অঞ্চলে গণহারে নাম বাদ পড়েছে বা একসঙ্গে বেশ কিছু নাম বাদ পড়েছে সেগুলো নিয়ে রাস্তায় থাকবেন বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন, এবং তাদের সাহায্য ছাড়াও অনলাইনে ফর্ম 6 ভরবেন, আর শুনানির ডাক দেবে ইলেকশন কমিশন। কতদিন পর্যন্ত?
এটা জরুরি ব্যাপার। 28 তারিখ একটা ফাইনাল ভোটার লিস্ট দেবে নির্বাচন কমিশন, কিন্তু তার পরেও সংযোজন সংমার্জন চলতে থাকবে। কতদিন? ধরুন আপনার এলাকাতে যেই দফায় ভোট হবে, ধরুন 3 দফায় ভোট হবে, এবারে আমার যা খবর তাতে 3 কি 2 দফায় ভোট হবে এখানে। তো ধরুন 3 দফায় ভোট হচ্ছে, 3 দফায় ভোট হলে সেই দফার ভোটে আপনি যেখানে আছেন, ধরুন বীরভূমে আছে আমি, 2য় দফায় ভোট হচ্ছে এখানে ধরুন, তাহলে সেই 2য় দফায় নমিনেশন ফিল আপের দিন পর্যন্ত, যেদিনকে নমিনেশন ফিল আপের শেষ দিন, সেই দিনে আপনার সংশোধিত তালিকা হলো গিয়ে এই জায়গাকার ফাইনাল ভোটার লিস্ট। কাজেই হাতে সময় আছে। রাজনৈতিক দলের কর্মীদের উচিত, এক, যারা নোটিশ পেয়েও আসেননি বা আসতে পারেননি তাদের সাহায্য করা। 2, যারা আপিল করতে চান তাদেরকে ফর্ম 6 ফিল আপ করিয়ে আপিলের সুযোগ করে দেওয়া। যে দফায় ভোট সেই দফার নমিনেশন ফর্ম ফিল আপের শেষ দিনের মধ্যে যারা 18তে পা দিচ্ছেন, ধরুন আগামীকাল আপনার শেষ দিন, আজকে পর্যন্ত যারা 18তে পা দিচ্ছেন তারা আগে থেকেই ফর্ম ফিল আপ করতে পারেন এই বছরে ভোট দেওয়ার জন্য। অর্থাৎ আপনি তো যখন ভোট হচ্ছে আপনি তো তখন সাবালক, মানে ভোটের অধিকার আপনি পেতেই পারেন, আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। কাজে সেই কিশোর কিশোরীদের ফর্ম ফিল আপ করা, ফর্ম 6-এ নাম ভরে সংযোজনে সাহায্য করা। আর আগেও বলেছি, এখনো আবার বলছি, কারোর সেরকম অসুবিধে হলে কমেন্ট বক্সে মোবাইল নাম্বার দিয়ে অসুবিধাটা লিখে পাঠাবেন, আমি আমার যতটা সাহায্য করার চেষ্টা করব। এবারে আবার সেই মোদ্দা কথাটায় আসি, ভোট দিয়ে কি দিন পাল্টায়? মানে এত কেরামতি কেন? মানে এই ভোটার লিস্টে না থাকলে কি হবে, ঘন্টাটা কি হবে? আমার দীর্ঘ সময় ধরে ছিল না, কি হয়েছে? কিন্তু 52 সাল থেকে আজ অব্দি ভোট দিয়ে মানুষ সত্যিই তো ক্লান্ত, দিন তো পাল্টায় না। কিন্তু আজ কেবল দিন পাল্টানোর বিষয়টা নয়, তার চেয়ে অনেক বেশি বড় বিপদ এসে দাঁড়িয়েছে আমাদের সামনে, আর সেটা বুঝতে হবে। আরএসএস বিজেপি দেশের সংবিধানটাকে পাল্টে দিতে চায়, এক ধর্মীয় রাষ্ট্রের পরিকল্পনাকে প্রতিষ্ঠা করতে চায়, যা আমাদের সংবিধানের মৌলিক অধিকার, আমাদের ধর্মাচরণ করার বা না করার অধিকার দিয়েছে, তা কেড়ে নিতে চায়। আমরা কি খাবো, কি পরবো, ভ্যালেন্টাইন্স ডে উদযাপন করবো না বড়দিন না ঘেটু পুজো, সেটাও ওরা নিয়ন্ত্রণ করতে চায়। দেশকে এক মধ্যযুগীয় ব্যবস্থায় নিয়ে যেতে চায়। আমাদের এই সংবিধানে একটা খুব দুর্বল হলেও একটা ন্যায় সমাজ, একটা সংবিধানের শাসন, এক সমান অধিকারের সম্ভাবনা অন্তত আছে। হ্যাঁ, আমরা তার অনেকটাই পাইনি, বেশিটাই পাইনি, কিন্তু একটা সম্ভাবনা আছে যতদিন ওই সংবিধানটা আছে। আরএসএস বিজেপি সেটা কেড়ে নিতে চায়, আর সেটা করার জন্যই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করছে একে একে। সংসদে কোনো কাজ হতে দেবে না, সংসদে বিরোধী নেতাকে বলতে দেবে না, সংসদে আইন আনছে, পাশ করছে যেন ঝড় বয়ে গেল, যখন খুশি যেরকম সংখ্যাগরিষ্ঠতা আছে অতএব যা খুশি তাই করে যাচ্ছে। সংসদে প্রধানমন্ত্রী আসবেন না, জবাব দিতেই আসবেন না, কথা বলতেই আসবেন না, কি না আমাকে নাকি বিরোধীরা মারবে। 1,17,00,000 প্রতিদিন খরচা হয় ওনার সুরক্ষার জন্য। সেই 56 ইঞ্চির মানুষটা সংসদে কেন যাচ্ছেন না? কারণ তাকে নাকি বিরোধীরা মারবে। বিরোধীরা কারা? বিরোধীদের মধ্যে আবার মহিলা এমপিরা নাকি তাকে মারবে। মানে উন্মাদ কিংবা শয়তান। সংসদ ডিফাঙ্কড, আদালত, নির্বাচন, সংসদ সবকিছু তারা তাদের মতন নিয়ন্ত্রণ করতে চায়। সেই বিপদটাকে আটকাতে আমাদের যেটুকু আছে, এখনো একটা বিচার ব্যবস্থা, এখনো একটা নির্বাচনের ব্যবস্থা, সেগুলোকে রক্ষা করতেই হবে। সেই কাজটা বড্ড জরুরি। আর 2 হলো, যেটা আমাদের ওই বিরোধী দলনেতা বলেছেন, 1.5 কোটি মুসলমান আর রোহিঙ্গা ঘুষপেটিয়াদের দেশ থেকে তাড়াবো। উনি খুব ভালো করেই জানেন যে দেশ থেকে বা এই পশ্চিমবঙ্গ থেকে 1.5 কোটি মানুষকে তাড়াতে উনি পারবেন না। 1.5 কোটি ঘুষপেটিয়া নেই, তা তো শেষ হিসেবে বোঝাই যাচ্ছে। তবুও বলছেন কেন? এখনো বলে যাচ্ছেন কেন? এক ধরনের আতঙ্ক তৈরি করার জন্য, এক ধরনের টেরার ছড়াতে, যাতে করে আমাদের সহনাগরিক সংখ্যালঘু মানুষজন আতঙ্কে থাকেন,
নিজেদেরকে এক তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে মনে করতে থাকেন, আর তাহলেই এই ধর্মান্ধ মৌলবাদী আরএসএস বিজেপি লড়তে সুবিধে। তাকিয়ে দেখুন না উত্তরপ্রদেশ, গুজরাট বা মধ্যপ্রদেশের দিকে সংখ্যালঘু মানুষজন যেন জার্মানির ইহুদি, কোনো প্রতিবাদে নেই, কোনো সভা সমিতিতে তারা যেতে ভয় পাচ্ছেন। এই বুঝি বুলডোজার আসবে। হ্যাঁ, এতে সুবিধে কার? সরকারের। তারা সবকিছু বেচে দিতে পারবে, তারা লুটপাট চালিয়ে যেতে পারবে, তারা তাদের মতন করে সরকার চালাবে, কারণ দেশের 20% মানুষকে তারা আগে থেকে চুপ করিয়ে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করছেন। এটাকেই ফ্যাসিজম বলে। কাজেই এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতেই হবে। জাত ধর্ম ভুলে এই মৌলবাদের বিরুদ্ধে লড়াইটাই আজ প্রথম দায়িত্ব প্রত্যেক নাগরিকের। ভাবুন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।